অপেক্ষা হুমায়ূন আহমেদের এক অনন্য সৃষ্টি। এখানে আছে ভালোবাসা, হারানোর বেদনা আর প্রিয়জনের ফিরে আসার আশায় দীর্ঘ প্রতীক্ষার গল্প। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। ধারাবাহিক গল্পচারিতায় আজ শুনবেন অপেক্ষার 11 পর্ব। রাত 3টের দিকে জামিলুর রহমানের ঘুম ভেঙে গেল। তলপেটে অসহ্য ব্যথা, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কেমন নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমুচ্ছে। এই তো পাশে ফিরল। ইচ্ছে করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে। ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে তিনি মনে করতে পারলেন না। ভয়ঙ্কর ব্যাপার। মনে হচ্ছে কামারশালার কামার গরম গানগনে লাল কাস্তে পেটে ঢুকিয়ে পেটের নাড়িবুড়ি টেনে বের করার চেষ্টা করছে। বের করে ফেললেও শান্তি ছিল, বের করতে পারছে না। পেটের ভেতর সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে। তিনি চাপা গলায় ডাকলেন, ফাতেমা, এই ফাতেমা। ফাতেমা গভীর ঘুমে হালকাভাবে নাক ডাকছে। জামিলুর রহমান বিছানা থেকে নামলেন। পানি খেতে ইচ্ছা করছে। শোবার ঘরে পানির বোতল দেখলেন না। পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে। ফ্রিজের দরজা খুলে পানির বোতল বের করতে হবে। এত শক্তি কি তার আছে? জামিলুর রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন। বারান্দার বেতের চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন। ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপর করে শুইয়ে রাখতেন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে যেত। শৈশবের সেই চিকিৎসা কি এখন চলবে? না, চলবে না। জামিলুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যেই এই বেতের চেয়ারেই তার মৃত্যু হবে। মৃত্যুর সময় কেউ তার পাশে থাকবে না। তিনি পানির তৃষ্ণায় ছটফট করবেন। কেউ তাকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেবে না। বারান্দায় আলো জ্বলছে। 40 পাওয়ারের একটা বাল্ব বারান্দায় দক্ষিণ মাথায়, অথচ এতেই সারা বারান্দা আলো হয়ে আছে। শুধু বারান্দা না, আলো চলে গেছে উঠানেও। জামিলুর রহমানের মনে হলো মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায়। নয়তো বারান্দায় জ্বলা একটা 40 পাওয়ারের বাল্ব তিনি গেট পর্যন্ত দেখতে পারতেন না। বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছেন। ফাতেমা নাক ডাকছেন না। সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে। শোবার ঘরের লাগোয়া বাথরুমের পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে। ক্ষীণ ধারায় ট্যাপ থেকে পানি পড়ার শব্দ কানে আসছে। শোবার ঘর থেকে রান্নাঘরে যাবার জন্য যে করিডোর আছে, সেখানে কেউ হাঁটছে। খালি পায়ে হাঁটার শব্দ আসছে। কেউ একজন মনে হয় এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। তিনি বললেন, কে? শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল। জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো সুপ্রভা নয় তো। খুবই হাস্যকর চিন্তা। প্রচণ্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ এমন হাস্যকর চিন্তা করে। এ বাড়িতে অবশ্যই বেশ কিছুদিন ধরে সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা হচ্ছে, ফিসফিস হচ্ছে। দুজন বুয়াই দাবি করেছে তারা সুপ্রভাকে দেখেছে। একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল, আনতে ভুলে গেছে। সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল। দড়িতে ঝুলানো কাপড় তুলছে। হঠাৎ দেখে ছাদের এক কোণায় পা ঝুলিয়ে কে যেন বসে আছে। তার বুক ধক করে একটা ধাক্কা লাগলো। সে একটু এগিয়ে গেল। অবাক হয়ে দেখে
সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে। কাজের বুয়া বলল, ছোট আফা। সুপ্রভা তার দিকে তাকালো। তারপরেই পেয়ারা ছাদে ছুঁড়ে ফেলে বাতাসে হারিয়ে মিলে গেল। বানানো গল্প। বেশি বয়সের বুয়ারা প্রায় রাতেই এই জাতীয় গল্প বানায়। কেন বানায় কে জানে। জামিলুর রহমান ভেবেছিলেন বুয়াকে ডেকে কঠিন ধমক দেবেন। তার আগে আরেকজন ঘোষণা করল, সেও ছোট আপাকে দেখেছে। সিঁড়িতে চুপচাপ বসেছিল। তাকে দেখেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ফাতেমাও এক রাতে শোবার সময় গলা উঁচু করে বলল, কোনো বড় মাওলানা এনে দোয়া পড়ালে হয় না? জামিলুর রহমান বিরক্ত করে বললেন, কেন? এই যে সুপ্রভাকে সবাই দেখছে, আমিও একবার দেখেছি। তুমি কখন দেখলে? রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারির পাশ দিয়ে হাঁটছে, মাথা নিচু, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে। জামিলুর রহমান বিরক্ত গলায় বললে, কেন মিথ্যা কথা বলছো? ফাতেমা বিড়বিড় করে বললেন, মিথ্যে বলছি না। শুধু শুধু মিথ্যে বলবো কেন? আমার মিথ্যা বলার দরকারটা কি? সামান্য আরশোলা দেখে তুমি চিৎকার করে বাড়ি মাথায় তোলো। এত বড় একটা ঘটনার পর তুমি কিছুই করলে না, চিৎকার না, কিছুই না। আমি পাশে ঘুমিয়ে আছি, আমাকে ডেকেও তো তুললে না। তুমি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাও, এই জন্য তোমাকে ডাকিনি। জামিলুর রহমান রাগী গলায় বললেন, আজে বাজে মিথ্যা কথা আমার সঙ্গে বলবে না। মৃত একটা মেয়েকে নিয়ে এসব কি আজে বাজে কথা চালু করেছ? ভাগ্যিস সুরাইয়া এখানে নেই, সে থাকলে কি রকম কষ্ট পেত। প্রায় 4 মাস হলো সুরাইয়া চলে গেছেন। জুলাই মাসের 7 তারিখে গিয়েছেন। এখন নভেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। সুরাইয়া ছেলেকে নিয়ে ঝিকাতলায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন। একদিকে ভালোই হয়েছে, সুরাইয়া ভালো আছে, নিজের সংসার নিয়ে ব্যস্ত, প্রবল শোক ভুলে থাকতে পারছে। এটা মন্দ কি? এইভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয়, তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি বা হতে পারে? এ বাড়িতে থাকলে সুপ্রভা সম্পর্কে আজগুবির সব গল্প সুরাইয়ার কানে যেত, মাথা আরো খারাপ হয়ে যেত। করিডরে আবারও পায়ের শব্দ। এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে, ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসেরও শব্দ আসছে। ব্যাপারটা কি? জামিলুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে, নাকি মাথায় অন্য চিন্তা ঘুরছে বলে ব্যথা টের পাচ্ছেন না? তিনি খাবার ঘরে ঢুকলেন। করিডোরের বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন। কেউ নেই। রান্নাঘরে 2 জন বুয়া কাঁথা বিছিয়ে ঘুমোচ্ছে। তাদের নিঃশ্বাসের শব্দই হয়তো শুনছেন। এই বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে, তারপরেও তারা কেন জানি রান্নাঘরে ঘুমায়। তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে খেলেন। ঠান্ডা পানি দেখলেই তার সুপ্রভার কথা মনে হয়। শুধুমাত্র এই মেয়েটির জন্য তিনি অফিসে ফ্রিজ কিনেছিলেন। মেয়েটা যখন তখন অফিসে চলে এসে ফ্রিজ খুলে কোক খেত। তার জন্য কেনা 5টা কোকের ক্যান এখনো ফ্রিজে আছে। মাঝে মাঝে সুপ্রভার জন্য তার বুক হু হু করে। তিনি অফিসের ফ্রিজ খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন। তার চোখ ঝাপসা হয়ে থাকে। বয়স যত বাড়ছে মন তত দুর্বল হচ্ছে। চোখ ঝাপসা রোগ হয়েছে, যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে। ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো। তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন। এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার জীবনেও কখনো কখনো কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি, তাই বলে যে কোনোদিন ঘটবে না তা তো না। হয়তো তার জীবনের অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে, হয়তো আজ রাতেই ঘটবে। তিনি ছাদে উঠে দেখবেন ছাদে পা ঝুলিয়ে সুপ্রভা বসে আছে। তিনি কোমল গলায় ডাকবেন, সুপ্রভা।
সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে। তিনি বলবেন, কেমন আছিস রে মা? সুপ্রভা বলবে, তুমি কেমন আছো বড় মামা? তিনি বলবেন, আমি ভালো আছি। সুপ্রভা রাগে রাগে গলায় বলবে, তুমি মোটেও ভালো নেই, তোমার পেটে ব্যথা হচ্ছে। এরকম ব্যথা নিয়ে তুমি ছাদে এলে কেন? মামা, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? তোকে দেখতে এসেছি রে মা। আমাকে কিভাবে দেখবে? আমি তো মরে গেছি। মা, কেন এই কাণ্ডটা করলি? ভুল করে ফেলেছি মামা। মানুষ ভুল করে না? ভুল করে বলেই তো সে মানুষ। শুধু শুদ্ধ করলে সে কি মানুষ হতো? সে হতো রোবট। জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে থমকে গেলেন। ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে। নিশ্চুপ রাতে ছাদে গান করবে কে? সুপ্রভার গলা না? হ্যাঁ, সুপ্রভার গলা তো বটেই। মিষ্টি রিনারিনির বিষাদময় গলা। ব্যাপারটা কি? জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মনে হলো তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন। আসলে সুপ্রভা গান গাইছে? গানের কথাগুলো স্পষ্ট না। টানা সুরের গান বলে কথাই স্পষ্ট হচ্ছে না। ফুলে ফুলে এই দুইটা শব্দই শুধু পরিষ্কার। জামিলুর রহমান ছাদে পা রাখলেন। সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন। কাপড় শুকানোর দড়ি দু হাতে ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয়, মিতু। ছাদে গান গাইছে মিতু। মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বলল, বাবা, তুমি তুমি ছাদে কি করছো? জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন, রাত ৩টার সময় তুই বা কি করছিস? আমি তো ছাদেই থাকি। ছাদে থাকিস মানে? ছাদে কোথায় থাকিস? চিলেকোঠার ঘরটায়। হঠাৎ ঘুম ভেঙে গেছে, তাই হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি কোথায়? তুই তো গান করছিলি। করছিলাম। চিলেকোঠার ঘরে কবে থেকে থাকিস? অনেক দিন থেকেই থাকি, সবাই জানে। তুমি বাড়ির কোনো খোঁজ খবর রাখো না বলেই তুমি জানো না। একা একা ছাদে দাঁড়িয়ে থাকিস, আশ্চর্য কাণ্ড। ভয় লাগে না? ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? এই যে তুমি হঠাৎ করে এসে উপস্থিত হলে, আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি? জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। খোলা ছাদে শুয়ে পড়তে হবে। মিতু বলল, কি হয়েছে বাবা তোমার? এরকম করছো কেন? তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। মিতু ছুটে এসে বাবার হাত ধরল। চিন্তিত গলায় বলল, তোমার শরীর তো কাঁপছে বাবা। এসো, আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো। পানি খাবো। তোমাকে পানি দিচ্ছি, তুমি এসো তো। জামিলুর রহমান মিতুর ঘরে গিয়ে শুয়ে আছেন। এক চিলতে ছোট্ট অদ্ভুত একটা ঘর। মুখের কাছে গ্রামের রেল স্টেশনের টিকিট ঘরের মতো জানালা। সেই জানালার হাওয়া এসে শুধু মুখের উপর পড়ছে, ভালো লাগছে। মিতুর চিলেকোঠার এই ঘরটা এমন মজার তিনি জানতেন না। বাড়ির অনেক কিছুই তিনি জানেন না, তেমনি তার নিজের জগতের অনেক কিছুই বাড়ির কেউ জানে না। তিনি যেমন তার ব্যাপারগুলো জানানোর প্রয়োজন মনে করেন না, তারাও তেমনি তাদের ব্যাপারগুলো জানাবার প্রয়োজন মনে করেন না। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, এই খবর তিনি বাড়িতে কাউকে দেননি, দেওয়ার প্রয়োজন মনে করেননি। পুলিশ শোভনের উপর শারীরিক নির্যাতন করছে, এই খবরও তিনি পেয়েছেন। শারীরিক নির্যাতন খবরাখবর বের করার জন্য করছে না, নির্যাতনটা করছে যেন খবর পেয়ে ছেলের বাবা জামিলুর রহমান পুলিশকে বড় অঙ্কের টাকা দেবার ব্যবস্থা করেন। এই ব্যবস্থা জামিলুর রহমান করেছেন, বড় অঙ্কের টাকাই পুলিশকে দিয়েছেন। মার বন্ধ হয়েছে। ওসি সাহেব এই সুসংবাদ নিজে এসে দিয়ে গেছেন। সিগারেট টানতে টানতে বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না,
আপাতত জামিন হচ্ছে না, কিন্তু মূল কেস এমনভাবে সাজানো হবে যেন তাসের ঘর। সব ঠিকঠাক কোর্টে গিয়েই ধপাস, ঘর ভেঙে পড়ে গেল। কেউ কিছু বুঝলই না, আসামি বেকসুর খালাস। হা হা হা। এমন বিশ্রী করে জামিলুর রহমান কাউকে হাসতে দেখেননি। তিনি শুকনো গলায় বললেন, ওসি সাহেব, আজ চলে যান, আরেকদিন আসুক, আমি বের হব, জরুরি কাজ আছে। এক কাপ চা খেয়ে তারপর যাই। আপনার এখানে চাটা ভালো হয়। জামিলুর রহমান চা দিতে বললেন। একজন মানুষের সামনে মুখ সেলাই করে মূর্তির মতো বসে থাকা যায় না, টুকটাক কথা বলতে হয়। তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ওসি সাহেব বললেন, দেশের ইয়াং ছেলেপুলেরা যে কোন দিকে যাচ্ছে ভাবলেই গা শিউরে ওঠে। আমার 3 মেয়ে, ছেলে নেই। আমার স্ত্রী এই নিয়ে আফসোসে আছেন। আমি তাকে বললাম, শাহানা, তুমি আল্লাহর কাছে শুকরগুজার করো যে তোমার ছেলে নেই। তাহলে তো আপনাদেরই ভালো, নষ্ট ছেলেমেয়ের বাবা মার কাছে থেকে অর্থনৈতিক সুবিধা পান। অনেক বাবা মায়ের সঙ্গেই নিশ্চয়ই আপনাদের মাসকাবারির বরাদ্দস্ত আছে না? খুব কঠিন কথা। এই কঠিন কথা শুনেও ওসি সাহেব হাসছেন, যেন মজার রসিকতা শুনে বিমালান্দ গেলেন। তিনি আরাম করে চা খেলেন, চায়ের খুব প্রশংসাও করলেন। চায়ের পাতা কোন দোকান থেকে কেনা হয় জানতে চাইলেন। ক্লোন চা না ডাস্ট চা তাও জিজ্ঞেস করলেন। মিতু পানি নিয়ে এসেছে। বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো। ব্যথা কি একটু কম লাগছে বাবা? হুম। বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, সকাল হোক তারপর দেখা যাবে। না, এখনই চলো। তোমার চোখ মুখ কালো হয়ে গেছে, আমার ভালো লাগছে না বাবা। ব্যথাটা এখন একটু কম। এখন কম? হুম। এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবে মা? অবশ্যই পারবো। চলো নিচে চলে যাই। আমি এখানেই থাকি, তুই চা বানিয়ে নিয়ে আয়। মিতুর ঘর ছেড়ে তার নড়তে ইচ্ছে করছে না। মিতুকে বলে তার ঘরটা কি তার নিজের জন্য নিয়ে নেবেন? অফিস থেকে এসে এই ঘরেই থাকবেন। ঘরে তো বাথরুম নেই, বাথরুমের জন্য নিচে যেতে হবে। মিতুর ঘরটা নেওয়া ঠিক হবে না, বেচারির শখের ঘর। মিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে। রাজমিস্ত্রিকে সকালেই বলে দেবেন মিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে, আর ছাদের চারদিকে রেলিং হবে। চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই। শরীর ঝরঝরে লাগছে। শরীর ভালো থাকলে যা হয় আর কি, সব কিছু ভালো লাগে। এখন তাই লাগছে। এই যে তার পাশে মিতু বসে আছে, বিস্মিত চোখে তাকে দেখছে। এই দৃশ্যটাও দেখতে ভালো লাগছে। তুই কি পড়াশোনাও এখানে করিস? না, এটা হচ্ছে আমার ঘুম ঘর। শুধু ঘুমাবার সময় এখানে আসি। ঘরটা সুন্দর না বাবা? হুম, সুন্দর। তোমার ব্যথা কি এখনো আছে? না, ব্যথা সেরে গেছে। সেরে গেলেও তুমি সকালে কোনো একজন ভালো ডক্টর দেখাবে। ডাক্তার দেখাতে হবে না, আমি খুব পরিশ্রম করি তো। পরিশ্রমী মানুষ অসুখ বিসুখ হয় না। এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে। কেন করছে জানিস? পরিশ্রম করছে বলেই এই উন্নতিটা হয়েছে। ফুপো কি এখন ভালো হয়ে গেছেন? আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। কথাবার্তাও স্বাভাবিক। তোর কাছে মনে হয় না? আমি তো বাবা জানি না, ফুফুদের বাড়িতে কখনো যাইনি। কেন? যেতে ইচ্ছা করেনি। ইমন ইমন আসে না? না। কেন? জানি না বাবা। সে আসে না বলেই কি তুই যাস না? মিতু হেসে ফেললে বলল, এইসব ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না বাবা। মা পুত্র নতুন সংসার পেতেছে,
ওদের বিরক্ত করতে ইচ্ছা করে না বলেই যাই না। ওরা কেন আসে না? আমি কি করে বলবো ওরা কেন আসে না? আচ্ছা, আমি বলে দেব। তোমাকে কিছু বলতে হবে না বাবা। মনের ভেতরের আকাশ মেঘে মেঘে ঢেকে গেল। গলা এমন ভারী হয় কেন? তার মেয়ের মনে এত মেঘ জমবে? তিনি যেমন একা একা জীবনযাপন করেন, তার মেয়েও কি তাই করবে? এটা ঠিক নয়। এই বয়সে একা একা জীবনযাপন অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবনটা কাটানো খুবই কষ্টকর হবে। বাবা। সকাল হয়ে যাচ্ছে। ছাদ থেকে সকালের আকাশ দেখা খুবই ইন্টারেস্টিং। দেখবে? আয় দেখি। জামিলুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন। ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি। গ্রামের সকাল সুন্দর, কিন্তু শহরের সকালও এত সুন্দর হয়? এত পাখির ডাক, দিনের প্রথম আলোয় এত রহস্য। জামিলুর রহমানের খুব ইচ্ছা করলো মেয়েকে বলতে, মা, তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে, এখন তুমি বলো আমার কাছে কি চাও। যা চাইবে তাই আমি দেব। তার নিজেকে কিছুক্ষণের জন্য হলেও আলাদিনের চেরাগের দৈত্যের মতো মনে হলো তার ক্ষমতা অসীম। মিতু নামের মেয়েটি এই মহেন্দ্রক্ষণে যা চাইবে তাই তিনি তাকে দিতে পারবেন। মিতু কিচ্ছু চাচ্ছে না, সুন্দর করে হাসছে। আশ্চর্য, তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে আর তিনি জানেনও না। শোভনের ব্যাপারটা কি মিতুর সঙ্গে আলাপ করবেন? এমন সুন্দর সকালে কুৎসিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছে করছে না। মিতু। জি বাবা। শোভন পুলিশের হাতে ধরা পড়েছে, থানা হাজতে আছে। বাবা আমি জানি। তুই জানিস? তোর মা জানে? হ্যাঁ, মাও জানেন। টোকন ভাইয়া এসে বলে গেছে। জামিলুর রহমান চুপ করে গেলেন। সবাই সবকিছু জানে, অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিচ্ছু জানে না। বদলে যাচ্ছে, সবাই বদলে যাচ্ছে। মিতু। জি বাবা। তুই যে একটা গান করছিলি, ওই গানটা করতো শুনি। মিতু বিস্মিত গলায় বলল, আমি গান করছিলাম মানে? আমি কি গান করতে জানি নাকি যে গান করব? আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস। বাবা আমি কখনো গান করি না। অনেকে বাথরুমে গুনগুন করে গান করে, আমি তাও করি না। আমার গলায় সুর নেই। গান করতে তো সুপ্রভা, যখন তখন গান। জামিলুর রহমান চুপ করে গেলেন। তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন।